সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং নমস্কার। হেমন্ত শীতের সন্ধিক্ষণে হিম হিম ঠান্ডার আমেজ। কিছুদিন আগে গেল বাঙালির নবান্ন উৎসব। পিঠাপুলির গন্ধে মৌ মৌ বাঙালির জীবনের আনন্দ উৎসব। স্বজন বন্ধুবান্ধব আসবে খেজুর রসের পিঠা পায়েস ও পিঠাপুলির স্বাদ নিতে। তেমনি আজ আমরা দুদেশের স্বজনদের সঙ্গে মিলিত হয়েছি এই সন্ধ্যাক্ষণে। আমি শাম্মী খান, নেত্রকোনা ছড়া সংসদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে আমার আমন্ত্রণে যারা উপস্থিত হয়েছেন তারা হলেন কবি আনোয়ার হুসাইন বাদল, বাংলাদেশ; কবি জামান মনির, বাংলাদেশ; কবি বিশ্বজিৎ রায়, ভারত; কবি শকুন্তলা সান্যাল, ভারত। আমাদের আজকের এই আন্তর্জাতিক লাইভ সাহিত্য আড্ডার সঞ্চালনায় আছেন পশ্চিমবঙ্গের মালদার জনপ্রিয় সঞ্চালক জনাব সৈয়দ নৌশাদ আলী। আমি জনাব সৈয়দ নৌশাদ আলী ভাইয়াকে সবিনয় অনুরোধ করছি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমি আশা করব আমাদের এই জনপ্রিয় সঞ্চালকের সঞ্চালনায় আমরা একটি চমৎকার অনুষ্ঠান পাব এবং দুই দেশের বন্ধুত্বের সম্পর্কে আরো সুদৃঢ় হবে, আরো বন্ধু পরায়ণ হবে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার হৃদয়িক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছড়া সংসদ নেত্রকোনার সভাপতি শাম্মী খানকে। আসলে ভালোবাসার কোনো দেশ, কাল, সীমা বা পরিসীমা হয় না। ভালোবাসা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে সমস্ত নীরবতাকে ভেঙে পৌঁছে যায় ভালোবাসার ঠিকানায় আর তার ভালোবাসার মানুষের কাছে। আজকে আমাদের এই বিশেষ পর্ব ভালোবাসার কেবিন, এই কেবিনে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত এবং আমি আন্তরিক অভিবাদন ও স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি আনোয়ার হোসাইন বাদল এবং পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট কবি বিশ্বজিৎ রায় এবং কবি ও সম্পাদক শকুন্তলা সান্যাল। আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। আসলে আজকের এই পর্বটির নাম ভালোবাসার কেবিন দেওয়ার একটি বিশেষ কারণ আছে। সভাপতি শাম্মী খান এবং সরাব আলী আকন্দ সাহেব যে আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে আমাদের বেঁধে ফেলেছেন, তাতে করে বলতে হয় ভালোবাসা এবং আন্তরিকতারও একটি নিজস্ব আলো আছে। এবং আমার বিশ্বাস, আমরা সকলে বিশ্বাস করি, এই আলো প্রজ্বলিত থাকবে এই ভালোবাসার কেবিন পর্বের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান শুরু করার আগে, মূল অনুষ্ঠানে প্রবেশ করার আগে বলতে হয়, ইতিমধ্যেই আমরা এই অতি মহামারীর সময়ে আমরা কিছু প্রিয়জনদের, স্বজনদের হারিয়েছি কিছু বিশিষ্ট কবি ও শিল্পীদের, এবং সাম্প্রতিককালে আমরা হারিয়েছি কিংবদন্তি, প্রবাদ প্রতিম চলচ্চিত্র শিল্পী তথা মঞ্চ শিল্পী, বাচিক শিল্পী এবং কবি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। প্রত্যেককে ছড়া সংসদ নেত্রকোনার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আমাদের মধ্যে আছেন কবি বিশ্বজিৎ রায়। জামান মনির ভাই এখনো সংযুক্ত হতে পারেননি, এলে আমরা তাকে স্বাগত জানাবো। আমি প্রথমেই চলে যাব, আমাদের মধ্যে উপস্থিত আছেন
বোধহয় কিছু একটা গন্ডগোল হচ্ছে। একটু প্রযুক্তিগত সমস্যা হচ্ছে বোধহয়। যাক, এখন ঠিক হয়ে গেছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন 9-এর দশকের কবি, নন্দিত কবি আমি বলবো, কবি বিশ্বজিৎ রায়। কবি বিশ্বজিৎ রায় এ পর্যন্ত 8টি কাব্যগ্রন্থের রচয়িতা। কবিতা লেখার পাশাপাশি গল্প, প্রবন্ধ ইত্যাদিতেও সিদ্ধহস্ত এবং লিখেছেন অসংখ্য পত্র পত্রিকায়। বিশ্বজিৎ দা এই সময়ের একজন সমৃদ্ধ কবি। তার কবিতার বহুমাত্রিকতা ও জীবনবোধ আমাদের শুধু অভিভূত করে না, আমরা বিস্মিত হই তার লেখায়। অত্যন্ত একজন জনপ্রিয় রাশভারী ব্যক্তিত্ব। বিশ্বজিৎ দাকে আমরা যত চিনেছি, যত জেনেছি, তত ভালোবেসেছি। বিশ্বজিৎ দাকে কাব্যিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন বিশ্বজিৎ দা। প্রথমে আজকের এই ভালোবাসার কেবিন অনুষ্ঠানটি আপনাকে দিয়েই শুরু করছি। দীর্ঘদিন কাব্যচর্চায় আছেন, নিজেকে নিমগ্ন করেছেন, পরিব্যাপ্ত করেছেন এবং আলোকিত হয়েছে বাংলার এই সাহিত্যাঙ্গন। কি করে শুরুটা হলো সেটা যদি একটু বলেন, কি করে শুরু হলো এই কবিতা জগতে আসা? আমরা কবিতা শুনবো, অবশ্যই শুনবো, তবে কিছু গল্প করব, কিছু আড্ডা হবে, অবশ্যই কথা তো হবেই। আমরা কবিকে জেনে নেব, কবির সঙ্গে আলাপচারিতা হবে। কি করে শুরু হলো কবিতা দিয়ে একটু আমরা জেনে নেব আপনার কাছ থেকে। জীবনের কাছে হাত পেতে যতটুকু পাওয়া সব অনুবাদ করি কবিতায়। খেলনাপাতি থেকে পূর্ণিমার চাঁদ, পারি না এই ভূমিকা রেখে আমি আমার কথা শুরু করছি এবং প্রত্যেককে আমার নমস্কার এবং সালাম আলাইকুম জানাচ্ছি। প্রত্যেকে ভালো আছেন আশা করি। দর্শক বন্ধুদেরও আমি স্বাগত জানাচ্ছি। প্রত্যেকের মতোই আমার জীবনেও কৈশোর বেলা থেকে নানা অনুভূতি তৈরি হয়ে এসেছে। সেই অনুভূতিগুলোই এক সময় সবার মতোই প্রকাশের জন্য উন্মুখ হয়েছিল। সেটাই সাদা পাতার কালো অক্ষরে ধীরে ধীরে প্রকাশ পায় এবং কবিতা হয়েছে কিনা জানি না, কিন্তু কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি। এখনো আমি সাহিত্যের ছাত্রের মতো নিমগ্ন হয়ে সাদা পাতার ওপর ঝুঁকে থাকি একটি অমোঘ কবিতা লিখব বলে। বাহ, খুব সুন্দর। সত্যি যারা প্রকৃত সাধক তারা বলেন আজীবন ছাত্র থেকে গেলাম, এখনো একটি স্ফীত কবিতা লিখতে পারলাম না। তবে একটি কবির মূল্যায়ন হয় কাল বা সময়ের নিরিখে। আমরা জানি বিশ্বজিৎ দা একজন জনপ্রিয় কবি এবং কালের কাছে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন এ বিশ্বাস আমরা করি। আমরা দু একটা কবিতা শুনে নেব কবি বিশ্বজিৎ রায়ের কাছে, তাকে যখন আমরা পেয়েছি। এই হেমন্ত বেলায় ভালোবাসার কেবিন। অবশ্যই। বাক্স খুললেই কয়েক পশলা জীবন ঝাঁপিয়ে পড়ে হেমন্ত আঁকা বারান্দায়। ফিস ফিস চলাচল আর রং মাখানো গানের ঘরে বেশ কেটে যায় ভ্রমণ কেদারায় দুলে দুলে। বহু দূরে নির্ধারিত কর্মসূচি নিয়ে দাঁড়িয়ে থাকে দোতারা বাজানো পাখি। মানচিত্রে ভেসে থাকে পূর্বপুরুষের গ্রাম, শংসাপত্র, সিন্দুক ঘর।
ভালোবাসার কেবিনে আমি খুঁজে বেড়াই অক্সিজেন, হারিয়ে ফেলা নোটবুক আর ফিরে না আসা বন্ধুর SMS। বাহ, অনবদ্য কবিতা, সত্যি ভীষণ স্পর্শ করলো। বিশ্বজিৎ, আরেকটা কবিতা পাঠ করুন, আরেকটা কবিতা। এই কবিতাটি আমি যেটা পড়ব সেটি যাদের জন্য আজকে আমরা এই অনুষ্ঠানে এই বাংলা ভাষায় কবিতা পাঠ করতে পারছি, সেই সব ভাষা শহীদদের উৎসর্গ করব। আপনারা জানেন, মানে আমাদের ইতিহাস হয়ে রয়েছে যে ঢাকার 21 আর 19-এর কাছাড়। 1952 যেমন রাফিক জব্বাররা প্রাণ দিয়েছিলেন, তেমনি আসামে 1961 সালে 19শে মে সেখানে আপনার কমলা ভট্টাচার্য, হিতেশ চন্দ্র নিয়োগী এরকম 11 জন শহীদ হয়েছিলেন বাংলা ভাষাকে বাঁচাতে। তো তাদের এই রক্তপাত, তাদের এই জীবন উৎসর্গ, তাদের জন্যই আমরা কিন্তু আজকে বাংলা ভাষাকে আরো বেশি করে ভালোবাসতে শিখেছি। এবং যেদিন আমরা রোগা উড পেন্সিল দিয়ে অ আ ক খ শিখতে, বর্ণ পরিচয় লিখতে শুরু করি, সেদিন থেকেই আমাদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। এবং এই যে আমরা দু বাংলা দুপারে বসে আছি, মাঝখানে কাঁটা তার, আসলে কিন্তু তা নয়, আমরা কিন্তু একটাই বাংলা, একটাই ভাষার জন্য। তাদের উৎসর্গ করে আমার কবিতা বাংলা ভাষা। রোগা পেন্সিল থেকে নেমে আসে ভাষা ঘরে, ভাষার আকাশ জুড়ে থই থই আলো ঝড়, জিয়ানো মাছের চোখ ঢেউ আঁকে অক্ষরে, বেড়ে ওঠে মেধা গাছ সঙ্গীত চরাচর। অবাক দিনের স্মৃতি টেনে আনে মঞ্চাসা, স্বপ্ন দেখার ঘরে ছিঁড়ে যায় পিছু টান। পৃথিবীর চারপাশে ভাষার ভালোবাসা কখনো দেয় না মুছে হৃদয়ের সংগ্রাম। তরতাজা কত প্রাণ রেখে গেছে দিনভার, ঢাকার 21 আর 19-এর কাছাড়, মিলিব মেলাবো করে হয়ে গেছে দুই পার, বাংলা মায়ের ভাষা তবু তোমার আমার। বাবা, খুব সুন্দর, সত্যি একটা মুগ্ধতার আবেশ ছড়িয়ে গেল। বাংলা ভাষা নিয়ে আমাদের একটা আবেগ আছে, একটা দুর্বলতা আছে, তবে আপনি যে কবিতা পরিবেশন করলেন সত্যি আমাদের হৃদয় থেকে, মস্তিষ্কে, বিবেক থেকে চেতনা পর্যন্ত অনুরণিত হতে থাকে। আর সত্যি কথা বলতে একজন বাচিক শিল্পী তার কণ্ঠ মাধুর্য দিয়ে একজন লেখকের বা একজন কবির কবিতাকে প্রাণবন্ত করে তোলেন, সজীবতার ছোঁয়া দেন। কিন্তু কবি যখন নিজে আমাদেরকে কবিতা পাঠ করে শোনান, তখন সেই কবিতা রূপ, রস, গন্ধ, তিনি কলম দিয়ে যে সুধা ঢেলে দিয়েছেন, সেটা সম্পূর্ণভাবে আমরা কবির মাধ্যমে, কবির পাঠের মাধ্যমে আমরা অনুভব করতে পারি, আমরা জানতে পারি, আমরা সমৃদ্ধ হই। বিশ্বজিৎ দা, সত্যি আপনি অসাধারণ কবিতা লেখেন। আমি জানি আপনার কিছু সিগনেচার কবিতা আছে, দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে আমার সম্পর্ক। বিশ্বজিৎ দা 8-এর দশকের কবি, 10 বছর আগে 2010 সালে, 90 দশক, হ্যাঁ 9-এর দশক, উতল হাওয়া এই কাব্যগ্রন্থটি আপনার 2010 সালে প্রকাশিত হয়েছিল। সেখানে আমি একটি কবিতা পড়ে আমি বিস্মিত, আমি চমকে গেছিলাম যে এইভাবেও লেখা যায়। আমি লোভ সংবরণ করতে পারছি না, আমি কয়েকটি লাইন পড়ছি। ব্যাগ ভর্তি কাশফুল হাতে শপিং মলের সিঁড়ি দিয়ে নামতে নামতে তুমি কি দেখতে পাও বাইরে বৃষ্টি ভেজা রাস্তার ওপর
তোমার জন্য অপেক্ষা করে আছে ঝকমকে আসছেন। তুমি কি দেখতে পাও বাইরে বৃষ্টি ভেজা রাস্তার উপর তোমার জন্য অপেক্ষা করে আছে ঝকমকে আসছেন। সবকিছু সবকিছু বলা হয়ে গেল এই কটি লাইনের মধ্যে, কোনো কিছু না বলে। এই হচ্ছে কবির দক্ষতা, এই হচ্ছে কবির মগ্নতা। আমার মনে হয় এই সমস্ত কবিতার কাছে চুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকি। আমি জানি ওই কাব্যগ্রন্থটির নাম ছিল বানভাসী জ্যোৎস্নায়। বানভাসী জ্যোৎস্না। হ্যাঁ, আমরা আশা করব এবং বিশ্বজিৎ একটু বলি, একটা প্রাসঙ্গিক কথা বলি, এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল সম্প্রতি যিনি প্রয়াত হয়েছেন আমাদের অভিভাবক বিশ্বপথিক কবি অলোক রঞ্জন দাশগুপ্তকে। বাহ বাহ, খুব খুব মানে ভালো লাগলো। হ্যাঁ, অলোকদা আমাদের অন্যতম একজন অভিভাবক কবি। তো বিশ্বজিৎ দার এই কাব্য মূল্যায়ন হয়তো অদূর ভবিষ্যতে হবে, আমরা বিশ্বাস করি। আমরা নির্নিমেষ বসে থাকবো সেই সময়টার জন্য। বিশ্বজিৎ দাকে ধন্যবাদ দেওয়ার ধৃষ্টতা জানাবো না এই পর্বে। বিশ্বজিৎ দাকে আমি গভীরতর শ্রদ্ধা জানাই। আমরা আসবো বিশ্বজিৎ দার কাছে, আবার আসবো। আমাদের মধ্যে আছেন, সংযুক্ত হয়েছেন পটুয়াখালী থেকে বিশিষ্ট কবি, আমার অগ্রজ প্রতিম শ্রদ্ধাভাজন আনোয়ার হোসেন বাদল। আসলে আমরা হয়তো ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এই মুহূর্তে, আমি যেমন মালদায় আছি, আনোয়ার ভাই আছেন পটুয়াখালীতে, নেত্রকোনায় শাম্মী আছে, কলকাতা থেকে বিশ্বজিৎ দা এবং শকুন্তলা আছে আমার বন্ধু কবি। আমার মনে হয় না এটা কোনো ম্যাটার করে, আমরা যে যেখানেই থাকি, কিন্তু মানসিকভাবে আত্মিকভাবে কিন্তু আমরা এক জায়গায় আছি। ওই একটা কথা বলে না আনোয়ার ভাই, একটা লালনের গান আছে, হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমন করে। তো আমাদের মধ্যে এই যে কাঁটা তার, এই কাঁটা তার দিয়ে আমাদের কিন্তু বেঁধে রাখা যায়নি, আগামী দিনেও বেঁধে রাখা যাবে না। আমরা চলে আসছি আনোয়ার হোসেন বাদল, আপনাকে কাব্যিক শুভেচ্ছা জানিয়ে আপনার কাছে আসছি। ৮এর দশকের কবি, অত্যন্ত সমৃদ্ধ একজন মানুষ, কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী সব মিলিয়ে 15টি গ্রন্থের রচয়িতা। তিনি মাটি এবং মানুষের কথা তুলে ধরেছেন। আপনার কাছ থেকে তো কবিতা শুনবই, কিন্তু তার আগে শুনবো পটুয়াখালীতে পায়রা নদীর ধারে 1965 সালে আনোয়ার হোসেন বাদল নামে যে শিশুটি জন্মগ্রহণ করলো, সে পায়রা নদীতে সাঁতার কাটতে কাটতে কি করে সাহিত্যের পদ্মা নদী পেরোলো, একটু যদি সংক্ষেপে আমাদের জ্ঞাত করেন। ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দুই বাংলার কথা বলেছেন, কাঁটাতারের কথা বলেছেন, পায়রা তীরে জন্ম নিয়ে কি করে পদ্মা পর্যন্ত পাড়ি দিলাম সে কথা জানতে চেয়েছেন। আমি এই কাঁটাতারকে বিশ্বাস করি না। আমার 80-র দশকে আমি যখন লেখালেখি শুরু করি, 87 সালের কথা, আমি তখন দিনাজপুরে, যেটা আপনার মালদা থেকে কাছাকাছি, দিনাজপুরে একটি পত্রিকা বের হতো, দৈনিক উত্তরা। আমি সেটা সম্পাদনার দায়িত্ব পালন করি ওই মুহূর্তে। তো
তো ওই সময় আমি সীমান্ত অতিক্রম করে মুর্শিদাবাদ গিয়েছিলাম শ্রদ্ধেয় আবুল বাশারের সাথে দেখা করার জন্য। উনি তখন দেশ পত্রিকায় কাজ করতেন। হুম, তো আবুল বাশার তার একটি উপন্যাস ওই সময় প্রকাশিত হয়েছিল অগ্নিবলাকা। ওই অগ্নিবলাকা আমাকে তার কাছে টেনে নিয়েছিল এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গিয়েছিলাম পাসপোর্ট ছাড়া। তো সেই যে যাত্রা শুরু, তারপরে অন্তত 20 বার গিয়েছি আপনাদের মানে কলকাতায়। প্রাণের টানে গিয়েছি, ভাষার টানে গিয়েছি, সাহিত্যের টানে গিয়েছি, বন্ধুত্বের টানে গিয়েছি। আমি বিশ্বাস করি আমাদের রক্ত একই উৎস থেকে প্রবাহিত। উৎসারিত। গঙ্গা, যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র অববাহিকায় এই যে বাংলা ভাষাভাষী মানুষ, আমরা একই মানুষ। আমি মূলত এই পায়রা তীরবর্তী গ্রামে আমার জন্ম। আমার পৈতৃক ভিটাবাড়ি বাস্তভিটা সব নদীতে বিলীন হয়ে গেছে এবং তারপরে একটি বিরুদ্ধ জীবন, এই বিরুদ্ধ জীবন কাটিয়ে এসেছি এ পর্যন্ত। আমি সেই মানুষের কথা, যাদের মধ্যে বসবাস করেছি, নানান শ্রেণী পেশার মানুষের সাথে ওঠা বসা করেছি, তাদের কথাই আমি কবিতায়, গল্পে, উপন্যাসে, আমার ভ্রমণ আখ্যানে, প্রবন্ধে, নিবন্ধে, নাটকে, ছড়ায় সবকিছুতে নিয়ে আসছি। আমার বইয়ের সংখ্যা প্রায় 50-এর বেশি, প্রকাশিত 15টা, বাকিগুলো পাণ্ডুলিপি আকারে রয়ে গেছে। আপনাদের ওপারে গিয়েছিলাম গত বছর, সেখানে বিবেকানন্দ বুক সেন্টার, আপনার ওই মাজিদা, উনি আমার একটা বই পাণ্ডুলিপি, ওনার কাছে 2টা পাণ্ডুলিপি আছে, শীঘ্রই হয়তো উনি করবেন। তো এই ছিল আমার সাহিত্যিক হয়ে ওঠার গল্প। মূলত নজরুলের সেই কথাই বলতে হয় যে, দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান। আমি হয়তো মহান হতে পারিনি, খ্রিস্টের সম্মানও আমার কপালে হয়তো জুটেনি বা জুটবে না, কিন্তু এই দারিদ্রের কষাঘাত উল্টা স্রোতে নাও ভাসিয়ে আমি আসলে ধীরে ধীরে কেমন করে যেন সাহিত্যিক হয়ে উঠলাম। এবং আপনি ঠিকই ধরেছেন, আমি গত কয়েকদিন আগে পদ্মা নদীতে আপনার সাঁতার কেটে এসেছি এই সাহিত্যের কারণেই। সেখানে রবীন্দ্রনাথ, লালন, কাঙাল হরিনাথ মজুমদার, এমনকি আপনি প্রথমে যে আপনার কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলেছেন, তার যে বাস্তবিটা, উনি কিন্তু কুষ্টিয়ার মানুষ। কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে বিপ্লবী বাঘা যতীনের ভাই ছিলেন উনি। ওনার যে বাড়ি, সেই বাড়িতেও আমি গিয়েছিলাম এই গত সেপ্টেম্বর মাসে। আমি সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছি, তখন উনি অসুস্থ। তারপরে আমি পটুয়াখালীতে আসার পরই শুনলাম তিনি মারা গিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই তার প্রতি, শ্রদ্ধা জানাই বাংলাদেশে গতকালকে মারা গিয়েছেন আমাদের এক নাট্য ব্যক্তিত্ব, একজন বিশিষ্ট বুদ্ধিজীবী আলী জাকের, তার প্রতি। এই ছিল আমার সাহিত্যিক হয়ে ওঠার গল্প। আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রকোনার এই সংগঠক শাম্মী খানের প্রতি, জানাচ্ছি নৌশাদ ভাই এবং এই যে বিশ্বজিৎ দাদা আছেন, আপনাদের সবাইকেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। পরে কথা বলবো আবার। হ্যাঁ, আসলে একজন কবি যত হতাশায় নিমজ্জিত হন, তিনি কিন্তু প্রকৃত পক্ষে একজন জীবন যোদ্ধা, মুক্তির দিশারি, মুক্তির জন্য তার মন ছটপট করে এবং এই তাগিদেই কিন্তু তিনি লেখেন, তিনি ছুটে যান কবির কাছে। এই যে আপনি বললেন অবৈধ পাসপোর্ট, হ্যাঁ কেন, এটাই তো তাগিদ ছিল যে আমি সেই সমস্ত সমৃদ্ধ মানুষের সঙ্গে দেখা করব, কিছু সৃষ্টি করব। আপনাকে আপনার ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আনোয়ার ভাই, এবার আপনার কয়েকটা কবিতা শুনবো আমরা অধীর অপেক্ষা। ধন্যবাদ নৌশাদ ভাই। আমি তো কবিতার বই সাথে নিয়ে বসিনি, আমি আসলে অন্য একটি জায়গা থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আসছি। তবু আপনি যেহেতু বলছেন, আমি আমার মনে আছে যে কবিতা, আসলে কবিতা আমি অনেক স্মৃতি থেকে, হ্যাঁ স্মৃতি থেকে বলুন, স্মৃতি থেকে।
কবিতা কবিতা দিয়ে শুরু করেছি লেখালেখি। এখন এই হ্যাঁ মুহূর্তে আমি শুধুই উপন্যাস এবং ভ্রমণ আখ্যান নিয়ে আছি। তবুও আমার স্মৃতি থেকে আমি বলছি, আমার কবিতার নাম হ্যাঁ বলুন। ঠিকানা। আমাকে মৃত ঘোষণার পর কেটে গেছে বহুদিন, তবু মাঝে মাঝে আত্মা জেগে ওঠে। নিপাট অন্ধকারে খোঁজে আপন কবর, কবরের মাঝে দোজকের সাপ কামড়ে দেয় মার্কসের পা। অথচ পাপ সামান্যই ছিল, ফেরেশতাদের গণতান্ত্রিক ভেবে আমি আমার ঠিকানাটা জানতে চেয়েছিলাম। মৃত্যুর আগে দু চোখ খেয়ে নেয় নাগরিক শকুন, জিহ্বা কেটে নেয় গণতন্ত্রের নাঙা তলোয়ার, তবু আমি প্রলেতারিয়েত ঠিকানাটা খুঁজি, ঠিকানাটা খুঁজি। ধন্যবাদ। আরেকটি কবিতা বলছি, আমি আবৃত্তি হ্যাঁ করতে হ্যাঁ জানি বলুন। না এবং আবৃত্তি কোনোদিন হ্যাঁ হ্যাঁ তালিমও নেইনি। আরেকটি কবিতা বলছি, একটু ছন্দের কবিতা। হ্যাঁ হ্যাঁ পড়ুন পড়ুন, অবশ্যই অবশ্যই। কবিতার শিরোনাম ধর্মান্ধের ঢাক। ব্যবসাপাতি বেশ ভালো তার, ঢাক কুরকুর ঢোল, ধর্মান্ধের ঢাকের বাড়ি অন্ধ হরি বল। ব্যবসাপাতি বেশ ভালো তার, ঢাক কুরকুর ঢোল, ধর্মান্ধের ঢাকের বাড়ি অন্ধ হরি বল। আসলে আমি ভুলে গেছি, আর বলতে পারবো না। মানে কবিতাটা একটা ছন্দের কবিতা আর কি। স্মৃতিতে আসছে না, অনেক আগে। আমি অন্য একটি জায়গায় আছি, আমি এই মুহূর্তে আমার প্রস্তুতি নেই আর কি। না ঠিক এই ঠিক মুহূর্তে আছে আনোয়ার ভাই, কথা আপনি বলে একটু কথা বলুন বলুন। সঞ্চালকের একটু কথা বলে রাখছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি বিশ্বজিৎ দাদার প্রতি। আমি ওনার নাম শুনেছি। আমি আজকে যাদের সাথে বসেছি, বিশ্বজিৎ দাদা এবং আপনার এই যে আপনার যে আপনি সঞ্চালনা করছেন, আপনার বাড়ি সম্ভবত যেটা জানলাম যে ইয়েতে, মালদা, আপনার এই মালদাতে। মালদায়। আমি আপনার নামও বোধহয় আগে শুনেছি। এবং এই যে কবি সন্ন্যাল, আপনার এই যে দিদি, আমি আপনাদের কজনের সাথে পরিচিত হয়ে আমি নিজেকে আনন্দিত বোধ করছি। আর আমি থাকি একেবারেই গ্রামে, অজপাড়াগায়। তো আমার এই অজপাড়াগায়ে হ্যাঁ হ্যালো, বোধহয় বোধহয় নেটওয়ার্কের একটু না হ্যাঁ না বলুন। না, আমার কাছে একটি ফোন এসেছিল, এইমাত্র আমি কেটে দিয়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা। সে কারণে। আমি এই মুহূর্তে কাজ করছি উপন্যাস নিয়ে, ভ্রমণ আখ্যান নিয়ে। আমার সম্প্রতি যে দুটো বই, একটি হচ্ছে আপনার ভারতে কয়েকদিন, এরকম একটা আমার আপনার ইন্ডিয়া ভ্রমণের উপরে, আপনার দক্ষিণ ভারত ভ্রমণের উপর আমার একটি বই আছে। আর হচ্ছে আরশিনগরের পড়শি, এই শিরোনামে দুটি ভ্রমণ আখ্যান আছে আমার, সম্প্রতি পাবলিশ হয়েছে। আর এবারে একটা বই পাবলিশ হয়েছে যেটার নাম হচ্ছে বিবর্ণ পাণ্ডুলিপি। এই বইটা মূলত আপনার ওই যে দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ এই অঞ্চলে যে আমার একটি সফর ছিল, ভ্রমণ ছিল এক সময়, সেই ভ্রমণটা নিয়ে আর কি বিবর্ণ পাণ্ডুলিপি। এটা একটি ভ্রমণ না, এটি একটি উপন্যাস, কিন্তু সেখানে চরিত্র আছে, আপনাদের চরিত্র আছে, মানে মালদার চরিত্র আছে, মুর্শিদাবাদের চরিত্র আছে, দিনাজপুরের চরিত্র আছে, পশ্চিম দিনাজপুর ইত্যাদি। এই নিয়ে মূলত এখন এই মুহূর্তে কাজ করছি। আর আমার পাসপোর্ট ভিসা করা, আমার এই করোনা না থাকলে আমি চলে আসতাম আপনাদের ওখানে, এসে যোগাযোগ করব। শীঘ্রই চলে আসতেছি কলকাতা। একদম একদম। আমরা এতক্ষণ কথা শুনছিলাম বিশিষ্ট কবি এবং সাহিত্যিক আনোয়ার হোসেন বাদলের কাছ থেকে। তার নির্মাণ, বিশাল একটা জায়গা জুড়ে তিনি নির্মাণ কর্ম চালিয়ে যাচ্ছেন। তার স্বকীয়তা, তার মননশীলতা সাহিত্য জগতে একটা অন্য সম্মান দিয়েছে, সম্মান তিনি
আদায় করে নিয়েছেন এবং এবং আশা করব আগামী দিনে তিনি সাহিত্য জগতের অন্যতম একজন মুখ হয়ে থাকবেন। আমরা চলে যাচ্ছি কবি শকুন্তলা সান্যালের কাছে। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কলকাতা থেকে। শকুন্তলা এই সময়ের নতুন প্রজন্মের একজন জনপ্রিয় কবি এবং মান্য সম্পাদক। দেবলা বলে এটি পত্রিকা সম্পাদনা করে। আর নমস্কার জানাবো না, আমি শকুন্তলাকে ভালোবাসা জানাচ্ছি। কেন, শকুন্তলা আমার খুব ভালো বন্ধু, শুধু আমার নয়, ও আমাদের পারিবারিক বন্ধু, আমার স্ত্রীরও খুব ভালো বন্ধু, আমার চেয়েও ভালো বন্ধু। অবশ্য এ নিয়ে আমি হিংসে করি না, গর্ব হয় যে এই যান্ত্রিক সময়েও এরকম পারিবারিক একজন বন্ধু পাওয়া যায়। তো শকুন্তলার কাছে আমি আসছি। এ যাবৎ 7টি কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েক বছর ধরে একটি সাহিত্য পত্রিকা দেবলা সম্পাদনা করছে। শকুন্তলা, এই বাড়ির সমস্ত কাজকর্ম করে অফিস সামলে কিভাবে তুমি কবিতা চর্চার এত সময় পাও, বা তোমার এই কবিতা লেখার শুরুটা কিভাবে হয় জীবনে, এটা আমরা একটু শুনবো, তারপর কবিতা শুনবো। বেশ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে শুরু করছি। সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। কবিতার মধ্যেই যাপন। একদম ছোটবেলায় আমার দিদি আমাকে ছোট ছোট কবিতা বলতো, আমি সেগুলো মুখস্থ করতাম। সেখান থেকে আমার একটা কবিতার ভালোবাসা। সারা দিন দেখতাম ঠাকুমা সাহিত্য চর্চা করছে, সাহিত্যর মধ্যে ডুবে থাকতে ভালো লাগতো। ঠাকুমার মুখে শুনতাম সব, জীবনানন্দ, কখনো মহাভারতের উপাখ্যান, এই সমস্ত শুনতে শুনতে অনেক কবিতা আবৃত্তির অনেক পুরস্কার দেওয়ার একটা আমাদের রীতি আছে, যেখানে আবৃত্তি করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান এরকম ভাবে সম্মান দেওয়া হয়। তো আমি প্রত্যেকবার চেষ্টা করতাম সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সবার কবিতা ভালো করে বলতে, কিন্তু কোথাও গিয়ে সমস্ত হয়ে যেন নিজেই সেই কবিতার মধ্যে হাঁটতে শুরু করতাম। কখনো সেই জসিমউদ্দিনের কবিতার মধ্যে চলে চলে কোথাও যেন সেই জীবনানন্দের কবিতা, সবকিছু কবিতার ডাইলুট হয়ে থাকতো। সেই যে নাড়ার আগুনে পোড়াতে পোড়াতে খাবো আর গেও চাষিদের বিলাইবো দুইজনে, তখন মনে হতো সেই বন জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দুটো আলু ভরে দিয়ে সেখানে কবিতায় হারিয়ে যেতাম। কখনো ছাদে গিয়ে কোনো কবিতার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতাম। এই করে করে আমি আয়নার সামনে নিজের কবিতাগুলো নিজে নিজে তৈরি করে বলতাম। আমার বাবা বললো যে এগুলো তুই কোথা থেকে পড়েছিস? না না তো, আমি তো এইমাত্র বলছি। বললো তাহলে তুই এগুলো লেখ। তো সেই শুরু। সেখান থেকে সব স্কুলের দিদিমণিরা সেগুলো আমি সুভিনিয়ারে ছাপা হতো। কিন্তু তখন ওই মনের মধ্যেই ছিলাম। 2000 সাল থেকে আমাকে মোটামুটি এদিক ওদিক প্রকাশ পেতে থাকলো। 2000-এর পরে 2005 সাল থেকে এদিক ওদিক প্রকাশ হতে থাকতো। তখন আমাকে চিনতে শুরু করলো। কিন্তু কবিতা সাহিত্য যেন আমি কবিতার মধ্যেই যেন হাঁটি। কোথায় কখন যতীন্দ্রনাথ বাগচি, কখন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কোন কবির কবিতা কখন যে মাথায় ভর করলো, সে নিজেও বুঝতে পারতাম না। এই যে কিছুদিন জীবনানন্দের মধ্যে এতটাই ভর করেছি, রাত্রিরে জীবনানন্দ দেখা দিচ্ছে, সেই যেন সেই সমস্ত সেই বন জঙ্গলের মধ্যে তার ওই সমস্ত কবিতার মধ্যে হাঁটছি। এইরকমই মনে হতো। সেই কখনো যেতে যেতে একটা সেই হয় না, বুনো জঙ্গলের ভেতর থেকে একটা সোঁদা গন্ধ ভেসে এলো, তখন যেখানেই বসে থাকি না কেন, যখন অফিসে আসি তখন ওই আমাদের জাতীয় গ্রন্থাগারের এখান থেকে একটা গাছের একটা গন্ধ আসে। সেই গন্ধটা আমার নাকে এলে পরেই আমার জীবনানন্দ মধ্যে বাস করি। তখন এরকম হতে থাকে। এইরকম করেই শুরু। এখন শকুন্তলা সান্যাল যেটা বললো কবিতা যাপন, আমরা তো বলি আমরা কবিতা যাপনের মধ্যে থাকি, কিন্তু শকুন্তলা
এই কবিতার মধ্য দিয়ে জীবনকে উদযাপন করে। কেন সে আহ এত চঞ্চল, সবসময় কর্মব্যস্ত থাকে, এবং কবিতার যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পত্রিকায় তাকে লিখতে দেখা যায়, তার কবিতা প্রকাশিত হচ্ছে। তো সে খুব আনন্দের সঙ্গেই উদযাপিত করে। শকুন্তলার মতো একজন এই প্রজন্মের কবি, মানে এই মুখ উঠে এসেছে, এটা ভালো লাগছে। একটু আগেই যেটা আনোয়ার ভাই বলছিলেন যে একটা প্রান্তিক জনপদ থেকে সত্যি খুব লড়াই, খুব সংগ্রামের একটা বিষয়। কেননা যে আমরা দেখেছি, আমরা তো কবিতার মক্কা বলি ফ্রান্সকে, এখানে অত্যন্ত চেনা মুখগুলোকে আমরা গুরুত্ব দিই। তরুণ প্রজন্মকে তৈরি করা বা তাদেরকে তুলে আনার খুব একটা প্রচেষ্টা হয় বলে আমি মনে করি না। কেন, প্রচেষ্টা হলে সাফল্য পাওয়া যেত। কিন্তু দেখুন, আমরা কবিতার মক্কা বলি ফ্রান্সকে, ফ্রান্সে কিন্তু রীতিমতো নতুন প্রজন্মের কবিদের আবিষ্কার করা হয়। এখানে আমি কোনো সম্পাদকের দোষ দিচ্ছি না, এখানে সম্পাদকরা তো পূজা পেতে ভালোবাসেন, কিন্তু ফ্রান্সে একটু পড়াশোনা করলেই আমরা সকলেই জানতে পারবো, বা যারা ফ্রান্সে গেছেন, যে ওখানকার সম্পাদকরা নতুন প্রজন্মের কবিদের কবিতাকে পুজো করে। এখানে যেমন সম্পাদকদের পুজো করতে হয়, সব সম্পাদকের কথা আমি বলছি না, আমি কোনো সম্পাদককে অপমান করছি না, সেই ধৃষ্টতা আমি দেখাবো না, কিন্তু নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে যে তুলে আনার যে একটা দায়িত্ব, এই দায়িত্বটা কিন্তু নিতে হবে এখনকার মান্য সম্পাদকদের। আমি আহ শকুন্তলাকেও বলবো, তার তো একটা লড়াই আছে, সে তো আর এমনি খুব সহজভাবেই দাঁড়িয়ে যায়নি। আমি তার কাছে অনুরোধ করব, আবেদন করব যে নতুন প্রজন্মের যারা লিখছে, তুমি একজন দায়িত্বশীল সম্পাদক হয়ে তাদেরকে কিন্তু তুলে আনবে। এটাই আমার বলার। আর শকুন্তলার কাছে আমার মনে হয় বিশ্বজিৎ দা এবং আনোয়ার দা একমত হবেন। এই বিষয়ে একটু বোধহয় অনীহা আছে, আমরা বোধহয় ফ্রান্সের কাছ থেকে একটু পিছিয়ে আছি, বা ইংল্যান্ডের কাছ থেকে তারা যেভাবে গুরুত্ব দেয় কবিদের। বিশ্বজিৎ দা, আপনি কি বলেন? আহ, আলোচনা হোক, না, আমি ভুল হতে পারি, আলোচনা হোক। না, গুরুত্ব এখানেও হয়। এখানে যখন মানুষের কবিতার লাইন নিয়ে, কবির কবিতার লাইন নিয়ে যখন মিছিল হয়, তখন মনে পড়ে না কবিরা জাগ্রত। যখন হেডলাইন হয়, কোনো ঘটনার হেডলাইন হয় কবিরা গুরুত্ব পাচ্ছে। যখন যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কারোর কবিতা যখন দেখি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ, মানে এক হাত ঘুরে ঘুরে হাজার লক্ষ মোবাইলে ঘুরছে, তখন মনে হয় যে না, আমাদের এখানেও কবিতার গুরুত্ব আছে, কবির গুরুত্ব আছে। ফ্রান্স নিঃসন্দেহে তারা একটা মানে আইকন আমাদের কাছে, কিন্তু বাংলাদেশ বলো, আমাদের পশ্চিমবঙ্গ বলো, বা বহির্বঙ্গ যারা কবিতা লিখছেন, অনেকের কাছে কবিতা একটা দুরূহ শিল্প হলেও কবিতা কিন্তু মানুষকে আজও জাগ্রত করে। আজও কোনো প্রেমিক তার প্রেমিকাকে লিখতে গেলে কবিতার লাইন দিয়ে তাকে তার ভালোবাসা জানায়। আজও যখন কোনো মানুষ সমস্ত কিছু, তার এই যে যান্ত্রিক জীবন, তার বাইরেও যখন সে কোথাও নিবেদিত হয়, তখন কিন্তু সে রবীন্দ্রনাথ নজরুলের কাছে নিবেদিত হয়। সেগুলো কিন্তু বাংলা কবিতাই। এবং আমার মনে হয় অবশ্যই আমরা আমাদের কবিতা এবং কবি কাছে সবসময় আমরা নিবেদিত, এবং কোনো অংশে আমরা ফ্রান্সের চেয়ে পিছিয়ে নেই। আমি এটা কোনো অভিযোগ করছি না। আমাদের এখানে এত কবি, আমি মনে করি যে অনেক অনেক প্রতিভাবান কবি আছে।
কিন্তু তারা উঠে আসতে পারছে না, বা যারা অনেক সিনিয়র আপনাদের অনেক আমার দিন একটা ধরে যারা লিখছে। হ্যাঁ বলো আমি শকুন্তলা, বলো, একটু কথা আলোচনা তো, বলবো। আড্ডা তো এটা। না, হ্যাঁ। হ্যাঁ, আমি একটু আমার কথা আমার বলবো। যেটা মনে হয়, বলুন। হুম। জি, আমি একটু কথা এই হ্যাঁ প্রসঙ্গে বলতে চাই। হ্যাঁ আনোয়ার ভাই সেটি বলুন। হচ্ছে যে, জি, বিশ্বজিৎ দাদা যে কথাটি বলেছেন, আমি ওনার কথার উপরে শ্রদ্ধা রেখেই বলছি। অ্যাকচুয়ালি গোটা পৃথিবীতে একটি অস্থির সময় অতিক্রম করছি আমরা, এটি আমরা সবাই স্বীকার করি। তো সেই অস্থির সময়ে বিশেষ করে আমাদের এখানে আমি যা দেখছি আমার চারপাশে, যদি আমরা ব্যাপারটাকে এভাবে দেখি যে একসময় কবি, সাহিত্যিক এরা হচ্ছেন বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদের কাছে রাষ্ট্রনায়করা বুদ্ধি চাইতেন, কিংবা তাদের তাদের নির্দেশিত পথে রাষ্ট্র পরিচালিত হতো। আর এখন আমাদের গোটা পূর্ব থেকে পশ্চিম, এই কথাটা উত্তর আমি থেকে বলতে দক্ষিণ, চাই। গোটা পৃথিবীতে দুর্বৃত্তায়নের সর্বগ্রাসী একটি দুর্বৃত্তায়িত সমাজ তৈরি হয়েছে আমাদের। আমাদের এই সমাজে জ্ঞানের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব কমে গেছে। এই কথাটি সম্প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিটার্স ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন যে আমাদের সমাজে জ্ঞানের গুরুত্ব কমে গেছে, জ্ঞান অর্জন ছাড়াই মানুষ সবকিছু করতে পারছে। সুতরাং জ্ঞানকে এখন আর প্রয়োজন নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সাহিত্যের পিছনে মানুষ এখন আর সময় দিতে রাজি না। বিশেষ করে মলাটবদ্ধ বই মানুষ এখন আর পড়ার মতো সময় মানুষের হাতে নেই। মানুষ এখন বৈধ অবৈধ পথে অর্থ, বিত্ত, ঐশ্বর্য এর মালিক হওয়ার জন্য একটি ইঁদুর দৌড়ে লিপ্ত হয়েছে। জ্ঞান চর্চা, ওই একটি গল্প আছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন ছাত্রদেরকে যে বাবারে এই দুইটা থলে আছে, দুইটা ব্যাগ, একটার ভিতরে জ্ঞান আছে আর একটার ভিতরে টাকা আছে, তুমি কোনটা চাও? তো ছাত্র বলছে যে স্যার আমার টাকার প্রয়োজন, আমি টাকা নিলাম, যার জ্ঞান দরকার সে জ্ঞান নিয়ে যাক। এটা ইটস ওয়ান কাইন্ড অফ জোক, যে যার এটা জ্ঞানের একটা জোকস দরকার অবশ্যই। জ্ঞান নিয়ে যাক। হ্যাঁ তো মানুষ তবে আপনার কিসের এ বাংলা বলেন ও বাংলা বলেন, আমরা তো একই রকমের একই জায়গায় মেধা, মনন, চিন্তা, চেতনা, শিল্প, সাহিত্য, দর্শন। তো আমাদের টেন্ডেন্সি হচ্ছে কি করে অর্থবিত্ত ঐশ্বর্যের মালিক হব, জ্ঞান অনুশীলন না। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যেখানে জ্ঞানীর মানে গুণীজনের কদর না হয় সেখানে গুণীজন জন্মাতে পারে না। তো আমাদের এই সমাজ গুণীজনকে কদর করে না। এখানেও এখন ওই যে দুর্বৃত্তায়িত সমাজ ব্যবস্থার কথা বলেছি, কোনো কিছুই এখন আর রাইট ট্র্যাকে নেই। ধর্ম প্রকৃত ধার্মিকদের হাতে নেই, রাজনীতি প্রকৃত রাজনীতিবিদদের হাতে নেই, সাহিত্য সাহিত্যিকদের হাতে নেই। এক শ্রেণীর বেনিয়া সৃষ্টি হয়েছে মাঝখানে। আমি ওই নরসদ দাদা যেটা বলেছেন যে কাউকে খাটো করার জন্য বলছি না, বাস্তবতাটাকে যেটা দেখছি যে এখন যারা সম্পাদক তাদেরকে তেলবাজি করে, মোসাহেবগিরি করে, তাদেরকে কিছু দিয়ে তারপরে পত্রিকায় তার লেখা দেখতে হয়। লেখার কোনো গুরুত্ব, যেটা 10টা লেখার ভিতরে এই লেখাটি মানসম্পন্ন, এই লেখাটা ছাপা হবে না। সম্পাদকের সাথে যার সম্পর্ক আছে, যে তাকে তেল দিতে পারবে, হরপ্রসাদ শাস্ত্রীর তেলের বোতল নিয়ে যেতে পারবে এবং তাকে রাজি খুশি করতে পারবে, তার লেখাটা পত্রিকায় চেপে দিল। আনোয়ার ভাই, সম্পাদনা আগ্রহ করেছি। হ্যাঁ আনোয়ার অনেক ভাই, বলে ফেলেছি। যাই হোক, খুব মূল্যবান কথা বললেন। তবে সব ক্ষেত্রে এমনটা হয় না। হ্যাঁ, এমনও সম্পাদক আছেন হ্যাঁ, যারা সকল ক্ষেত্রে এটা হয় না। প্রতিভাকে আবিষ্কার করেন। হ্যাঁ, যেমন আজকের জয় গোস্বামীকে আবিষ্কার করেছিলেন কোন এক সম্পাদক।
তারপর দেশের সাগরময় ঘোষ অনেক অনেক আমাদের উপহার দিয়েছেন কবি সাহিত্যিকদের আছেন। হ্যাঁ, সবাই যে একেবারে গুণীদের করছেন না, কদর করছেন না এমন নয়। যাই হোক, আমরা আম, যেটা ফ্রান্সের কথা বলছিলাম আর কি, ফ্রান্সের কথা বলতে বলতে যাই হোক, এটা আড্ডা, এটা তো কথা হবেই। এখানে বিশ্বজিৎ অত্যন্ত আম, ভালো বলেছেন আর কি। বাস্তবতা আছে। শকুন্তলার কাছে চলে যাচ্ছি। শকুন্তলার দু একটি কবিতা শুনবো। শকুন্তলা, কবিতা পড়ো। হ্যাঁ, যেটা বলছিলাম ওইটা একটু মানে কবিতার হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কিন্তু হ্যাঁ, সত্যিকার কবিতা যদি সত্যিকারের গ্রহণযোগ্য হয়, পাঠক তাদের চিনে নেয়, সম্পাদকের আগে পাঠক তাদের চিনে নেয়। সেই জন্য যে ভালো লেখার যে কদর নেই তা নয়, তবে কবিতার এই যে আমাদের এই যে একটা সমাজ তৈরি হয়ে যায়, এই সমাজে কবিতা কিন্তু কোনো ইঁদুর দৌড়ের জায়গা নয়, এবং কবিতা একটা যাপনের জায়গা, এবং কবিতা কোনো টপার হওয়ার জায়গা নয়। এটা একটা খুব দীর্ঘ, খুব দীর্ঘ মননশীলতার মধ্যে একটা একটা কবিতা একটা আর্ট। এই আর্টটাকে ধরলো যে আলগাভাবে একটা ধরলো, কিন্তু তার বিস্তার গগনচুম্বী এবং সুদূর প্রসারী। সেই সমস্ত কথার মধ্যে দিয়ে যে আর্টটা ধরা পড়ে, সেই সমস্ত মহান কবিতাগুলো কিন্তু পাঠক পাঠক ক্যাপচার করে, এবং সম্পাদকের আগেই সেটা করে। কিন্তু আমাদের মধ্যে যেটা হয় অনেক সময়, কবিতার মধ্যে একটা ছুঁচো দৌড় দৌড় চলতে থাকে। সেটার জন্য মনে হয় কিছুটা। আর আরেকটা জিনিস কি, কবিকে কখনোই কোনো নীতি মোল্ড করবে না। নীতি রাজার নীতি, কি প্রজার নীতি, যাই হোক, প্রজার নীতি হোক, রাজনীতি হোক, যেটাই হোক, কবিকে মোল্ড করবে না। কবির চিন্তা ভাবনাকে রাজনীতির পথ আহ, দেখাবে, এটাই হওয়া বাঞ্ছনীয়। সেটা হয়, সেটা সঠিক কবিতা থেকে নিশ্চয়ই উঠে আসে। তবে এখন তো সময়টা খুব খুব দুর্বিষহ এবং খুব ছটফটে সময়। এই প্রযুক্তির সময়, এই প্রযুক্তির হাত ধরে এত কোণা কোণা থেকে এত বেশি কবি উঠে আসছে। সব লেখা সবসময় সবচেয়ে সবকিছুই যে অকবিতা হয়ে উঠবে তাও নয়। আবার অনেক কিছু সময় এই লাইন ওদিকে চলে যাচ্ছে, ওই লাইন, এইগুলো কি ওই দৌড়বাজি একটা ব্যাপারের জন্য এই লাইন ওই লাইন হেনা তেনা করে এসব আঁকানো হয়। কিন্তু সত্যিকারের কবিতা, সত্যিকারের কবি কখনো চাপা থাকে না। ঠিক পাঠকের হাত ধরে, পাঠকের মননশীলতায় সম্পাদকের থেকেও আগে ঠিক উঠে আসে, মর্যাদা পাই। না হলে আমরা এত ভালো ভালো চমৎকার কবিকে পেলাম কি করে? চমৎকার বলেছেন আপনি কথাটা। হ্যাঁ, না না, অবশ্যই অবশ্যই। যাই হোক, ধন্যবাদ শকুন্তলা সান্যালকে। শকুন্তলা, তোমার কাছ থেকে দু একটি কবিতা শুনে নেব। কবিতা পড়ো। বেশ, প্রথমে একটা কথা, একটা ছোট কবিতা দিয়ে শুরু করছি। হ্যাঁ। এক টুকরো ভালোবাসা, অমোঘ নিয়তির নাম কবিতা। এই যে মোরামের পথ মাড়িয়ে চলেছি, ফুল ও কাঁকড় বিছানো, চড়াই উতরাই, অরণ্য ও নদীটি পেরিয়ে চলেছি বলয়ের প্রান্তদেশ বরাবর। তটে দাঁড়িয়ে খুঁজি নবকুমারের নির্জনতা ও আবিষ্কার। যদি দেখা পাই, তৎক্ষণাৎ আছড়ে পড়ি সমুদ্র গর্জনে। কোনো মানে নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু ভালোবাসি বলে। মেঘের অভিমান শেষ হলে আমি উড়ে যাই খুশি, উড়ে যায় চাতক আগুন। দুয়ার খণ্ডে বৃষ্টি কথা নেমে এলে পুকুরের বুকে দুলে উঠি শালুক রাশে। কোনো মানে নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু ভালোবাসি বলে। বাহ, বাহ, খুব সুন্দর। আরেকটি কবিতা পড়ো। মহড়া। কখনো মনে হয় আধুনিক গান আমার থিতিয়ে পড়া অন্ধকার শুষে নিচ্ছে, আর বিশ্বাসের চালচিত্রে মেলে ধরছে অস্থাবর। হৃদয় নামক গ্রহের ফাঁদে আটকে যাচ্ছে চাঁদ, নিঃশ্বাস লিখতে চাইছে রূপকথা। হয়তো এই আকাশেরও কোনো নাভি আছে, কৃষ্ণ গহ্বর থেকে উঁকি মারছে কোনো তন্ময় চোখ। পাঞ্চজন্যের সাড়ায় মেতে উঠছে গান, ভেঙে যাচ্ছে বাঁধ, আর ফুটে উঠছে ঢোলকলমি নয় পদ্মবোধ, পৃথিবীর জন্মগান গেয়ে।
অসাধারণ বাহ, অসাধারণ। খুব 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 চমৎকার। ভালো কবিতা সত্যি। মানে প্রথম কবিতা তো অসাধারণ, হ্যাঁ, পরেরটাও ভালো। ভালোবাসা, আজকে না, ভালোবাসার কেবিনে এসে শকুন্তলা ভালোবাসা দুইটা নিয়ে যে দুইটা কবিতা পরিবেশন দুইটা করলো, কবিতাই শুনলাম, সত্যি। দুইটা কবিতাই হ্যাঁ, শুনলাম, বাংলাদেশ থেকে আপনাকে আমি স্যালুট জানাই। খুব ভালো কবিতা হয়েছে। অবশ্যই অবশ্যই। এবং আম, যে ভালোবাসা নিয়ে লিখেছে, ভালোবাসা, মৃত্যু, খিদে, এই তিনটের যে চরম সত্য নেই, এই তিনটিকেই যে কবি অনুধাবন করতে আমি মনে করি আমি মনে করি তার কবিত্ব তার শক্তি কবিত্ব শক্তি ভীষণ তীব্র। ভীষণ তীব্র। হ্যাঁ, কথাটা ইকো হচ্ছে মবাশ্বের ভাই, কথাটা ইকো হচ্ছে। তো ধন্যবাদ শকুন্তলা সান্যালকে। আবার আসবো আমরা ফিরে। আমরা বোধহয় আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন সংযুক্ত হয়েছেন জামান মনির ভাই। মনির ভাই। না, ধন্যবাদ। মনির ভাই, নৌশাদ ভাই, আপনাকে স্বাগত। হ্যাঁ, নৌশাদ ভাই, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। জামাল মনির ভাই আমাদের সাথে যুক্ত হতে পারেননি, কোনো আচ্ছা, টেকনিক্যাল সমস্যার কারণে যুক্ত হতে পারেননি। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌরভ উদ্দিন আকন্দ। ও, আকন্দদা যুক্ত হয়েছেন। আকন্দদা, আপনাকে স্বাগত জানাই। আপনি আপনার জায়গাটা আমাকে দিয়েছেন সঞ্চালনার। আসলে আমি সঞ্চালক নাই, কথা সমন্বয় সাধন করছি। আপনার মতো আমি দক্ষ সঞ্চালক নই। আপনাকে স্বাগত জানাই। আপনি কিছু বলুন, এই অনুষ্ঠানটা কেমন হচ্ছে, কেমন লাগছে, আপনার অনুভূতি আপনি একটু শেয়ার করুন। প্রথম সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসার কেবিন থেকে। আজকে আমাদের কিছুটা শোক আছে সারা পৃথিবী জুড়েই। আমাদের মাঝে অনেকেই মারা যাচ্ছেন করোনা ভাইরাসে, কোভিড-19-এ। তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি। আর ইদানিং যে যারা মারা গেছেন, বিশ্ববিখ্যাত দিয়াগো মারাদোনা, আমাদের বাংলাদেশের, আজকে মারা গেছেন আলী জাকের। তো আলী জাকের সাহেব আমাদের দেশের জন্য একজন বড় মাপের নাট্যকর্মী, নাট্যশিল্পী, মঞ্চশিল্পী, টেলিভিশনের পর্দায় শিল্পী, চলচ্চিত্রের শিল্পী এবং আবৃত্তিকার। তো সকলের আত্মার মাগফিরাত কামনা করি। অবশ্যই। তো সৈয়দ নওশের আলী যে বলেছেন যে ওনার সঞ্চালনা খুব সুন্দর, খুব চমৎকার। ওনার বিনয় প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। নওশের ভাই, আপনি অনেক উস্তাদ, ধন্যবাদ। তো এখানে যারা আছেন, কবি বিশ্বজিৎ রায়, ওনাকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। কবি বিশ্বজিৎ রায়ের কবিতা আমি শুনেছি, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তারপরে শকুন্তলা সান্যাল, ওনার কবিতা তো মাত্র শুনলাম, ওনার কবিতা দারুণ। এবং ওনার কবিতা শুনে আমার জা পল সার্ত্রের কথা মনে হয়েছে যে কবিদের কোনো এলাকা নেই, স্থান নেই, সর্বত্র তাদের বিচরণ। কথাটি একেবারেই সত্য। আনোয়ার হোসেন বাদল ভাই, ওনাকে অনেক ধন্যবাদ, উনি সংযুক্ত হয়েছেন। এখানে যারা আছেন সবাই আমার চাইতে গুণী, অনেক গুণী। এবং আমাকে নওশেদ ভাই, আমি কিছু সঞ্চালনা করি উল্টাপাল্টা, এটা ঠিক আছে, কিন্তু এই কবি হিসাবে বা সাহিত্যিক হিসাবে আমার কোথাও কখনো পরিচিতি নাই। যদিও আমি সাহিত্যের ছাত্র ছিলাম, এখনো আছি। তো ছড়া সংসদের শাম্মী খানকে ধন্যবাদ, মোবাশ্বের যে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে তাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আসলে এই যে শকুন্তলা যে কথাটি বলেছেন যে কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য যারা রচনা করেন তাদের যে চর্চা, কার কি রকম কি কথা বেরিয়ে আসবে কখন বলা মুশকিল। তো আর কবি বিশ্বজিৎ রায়,
উনি আছেন, বাদল ভাইকে তো বললামই, আর আর আমি কিছু কথা বলার মধ্যে তো বলেই ফেলেছি আমার কথা। আমি কবি, সাহিত্যিক, গল্প, উপন্যাস কিছু লেখি না, কিচ্ছু আমার নাই, বুদ্ধিশুদ্ধি নাই। তবে সংগ্রহ আছে একজন কবির কিছু, একজন গল্প লেখকের কিছু সংগ্রহ আছে। তার নাম হলো আবু আশরাফি। তো মাঝে মধ্যে আমি তার গল্প কবিতাই আমি সংগ্রহ করে আমি দিয়ে দিই। তো এখন আমাকে যদি সুযোগ দেন একটা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আপনি কিছু আচ্ছা, পাঠ করুন। হুম, ধন্যবাদ আপনাকে, অনেক আপনি ধন্যবাদ কিছু পাঠ নওশাদ করুন, ভাই। শুনুন। হুম, আচ্ছা, আমি পড়তে পারি। হ্যাঁ পড়ুন। এটি, এগুলি কবিতা না, আবোল তাবোল লেখা। সেটি হলো মধু। এটাও আবু আশরাফির। কি এমন পিঠা খাওয়াইলা বধূ, জিভের ভিতর এখনো সেই মধু। রাতা ধানের বগ্নি, ধানের খড়ের অগ্নি, তৃষ্ণা চিতার আগুন, তারপরেই তো ফাগুন। চলো পালাই দুনিয়া ছাড়ি, শুধু শুধু তোমার হাতে ঠোঁটে কত যে জাদু। তো এই ছিল একটা ছোট্ট অনু কবিতা। খুব ভালো, আর খুব ভালো, অনেক ভালো লাগলো। ধন্যবাদ। হুম, তারপর আপনার, আমি শহীদ কাদরীর কিছু উদ্ধৃতি, কবিতার উদ্ধৃতি আমি বলবো। হ্যাঁ বলুন। সীমান্তের ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে, কেবল তোমার দরগড়ায় প্রিয়তমা। ভয় নেই প্রিয়তমা, ভয় নেই। সীমান্তের ট্রেন্স দ্বীপগুলো পাহারা দিবে লাল নীল সোনালী মাছ। সেখানে ভালোবাসার চোরাচালান ছাড়া আর কিছু থাকবে না। বাহ, অতি বাস্তব। এইটুক বললাম। হ্যাঁ, আরেকটা অতি কথা আমার অতি বারবারই মনে পড়ে, যে আমাদের হুম, কবি সাহিত্যিকরা যে শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভরাত্রি, শুভ দিন, শুভ দুপুর এসব কথা বলে, আসলে কবিদের এইসব কথা কিন্তু মানায় না। তার কারণ হইলো সূর্য কখনো ডুবে না। দ্যাট ইজ দ্য অবশ্যই। ইম্পর্টেন্ট থিং। তো নওশেদ হ্যাঁ ভাই, আপনার কাছে হ্যাঁ, কৃতজ্ঞ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না, সুযোগ সুযোগ আপনি আমাকে দিয়েছেন। আমি যারা আছেন আমাদের নিশ্চয়ই না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না, সম্মাননীয় সম্মাননীয় নিশ্চয়ই না। দর্শক এবং হ্যাঁ। আজকের আমন্ত্রিত কবিরা বিশ্বজিৎ দাস, শকুন্তলা সান্যাল, বাদল দা বেরিয়ে গেছেন। হ্যাঁ, কোনো প্রযুক্তিগত সমস্যা হয়েছে। আমি আকন্দ ভাইয়ের কথা বলি। আকন্দ দা এই ছড়া সংসদ নেত্রকোনার অন্যতম কর্ণধার এবং শাম্মী খান হচ্ছে তার সভাপতি। অত্যন্ত বিনয়ী মানুষ, সমৃদ্ধ মানুষ। এটা তো তার বিনয় যে উনি বললেন আমি কিছু জানি না। উনি লেখালেখি করেন, পড়াশোনা করেন। কবিতা প্রেমী মানুষ, ছড়া প্রেমী মানুষ। আম, খুব ভালো লাগলো। সত্যি আপনার মতো আহ, এত হৃদয়বান মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। এই জন্যই আমি আমি স্বামীর সঙ্গে কথা বললাম যে আপনাদের এই আন্তরিকতা, এই ভালোবাসা, এই পর্বের নাম হোক ভালোবাসার কেবিন। আমরা তো কলকাতায় বাহ, বসন্ত চমৎকার। কেবিন বা কফি কেবিন এই নামগুলো শুনেছি, কিন্তু এই আচ্ছা, ভালোবাসার কেবিন যেখানে আমাদের আত্মিক যোগাযোগ আছে, সেই সমস্ত মানুষরা আমরা এক জায়গায় হতে পারি। কেন, এটা তো ধরুন যান্ত্রিকতার যুগ। এই গুড মর্নিং, গুড ইভিনিং এতটুকুর মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ। কিন্তু আত্মীয় বা পরিজন বা স্বজন বা যার সঙ্গে আমার আত্মিক যোগাযোগ আছে, এটা কোনো সৌজন্যের সম্পর্ক নয়, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসার সম্পর্ক। ধন্যবাদ আপনাকে। শাম্মী খান সভাপতি। আমি কবিতা শুনবো বিশ্বজিৎ দা এবং শকুন্তলা সান্যালের কাছে আর এক রাউন্ড। আমাদের সময়ও প্রায় শেষের দিকে। শাম্মী খানের কাছে শিখবো, কিছু শুনবো। উনি একজন ছড়াকার এবং
এই ছড়া সংসদ নেত্রকোনার সভাপতি, আপনি কিছু বলুন বা পাঠ করুন। ধন্যবাদ নৌশাদ ভাই। আসলে আজকে আমি চাচ্ছিলাম শুধু নীরব দর্শক হতে, কিন্তু নৌশাদ ভাই আমাকে যেহেতু কিছু বলার জন্য, সত্যি আমি বলার আগে একটু মানে আমার কবিতা বলার আগে আমি একটু বলি যে আজকে আমি সত্যি মানে খুবই আপ্লুত যে ভারতের দুজন স্বনামধন্য কবি, একজন বিশ্বজিৎ রায় দাদা আর একজন হচ্ছেন গিয়া শকুন্তলা সান্যাল দিদি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর আরো দুজন যে আমার বাংলাদেশের যে কবি বন্ধু ছিলেন, ওনারা টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো এখন অনুষ্ঠানে নাই। তো আমি শুনলাম কবি সোহরাবুদ্দিন আকন্দের শীতের পিঠা উপলক্ষে লিখা ওনার একটা কবিতা, খুবই ভালো লাগলো। আমিও ঠিক এভাবেই বলবো যে আমি কবি না, আমি লিখতে চেষ্টা করি। আমি লিখি মানে আমার নিজের ওন স্যাটিসফ্যাকশনের জন্য, যেটা বলা হয়। তো তারপরে আমি আজকে আমার একটা লেখা পড়ব, ওটা থেকে অপেক্ষার ৩২ বছর। অপেক্ষার ৩২ বছর আমার কবিতার নাম। যখন আমি ফ্রক পরি, স্কার্ট পরি, তখন তুমি যুবা। ভালোবাসা বা প্রেম তা বুঝার বয়স হয়নি আমার জানা। বুঝতাম শুধু ভালো লাগে দেখতে চেয়ে তোমায়। অল্প অল্প সরি, আমার ওই ডিভাইসটা প্রবলেম করতেছে। অল্প অল্প গল্প করে প্রেমের বীজ বপন শুরু করেছিলি, সে তো তুমি শিখালে, অনুভব করালে, মগজে বপন করালে ভালোবাসা নামক স্বর্গ সুখ, যা কিনা তোমা হতে পাওয়া। আমাকে ভাসিয়ে নিয়ে চলতে থাকলে নদী থেকে সাগরে, মহাসাগরে। আমি ভাসতে ভাসতে একদিন হঠাৎ হারিয়ে ফেলি তোমায়। এত দূরে কেন ভেসে যেতে দিলে আমায়? কত আকুতি, কত মিনতি, তবু হলো না পাওয়া সেই যুবাকে, যে আমাকে শিখিয়েছিল প্রেম নামক স্বর্গ সুখ। দুজন ছিটকে গেলাম দূর অজানার পথে, বুকের ঠিক মধ্যখানে ঢুকরে ঢুকরে জানান দিয়ে দিত কত অযুত নিযুত কোটিবার। সে আসবে, আবার দাঁড়াবে, দুহাত প্রসার করে আমার ডাগর চোখের জল মুছতে। এ শুধু প্রেম নয়, নয় কোনো শরীরের আদিম কামনেশা, এ শুধু অন্যরকম অনুভব, শ্রদ্ধা ও দরদ মিশ্রিত আত্মার সম্পর্ক। তাই তো আজ ভাসতে ভাসতে দেখা হয়ে গেল দুটি পিপাসাতুর হৃদয়ের। মনের সঙ্গম হলো ৩২টি বছর পর, এজন্য জন্ম জন্মান্তরের যুগল। ধন্যবাদ। অনবদ্য ভালোবাসার এক অমূল্য সম্পদ আপনার এই কবিতা। খুব স্পর্শ করলো সত্যি। ভালোবাসা নিয়ে তো অনেক কবিতা আছে, এক একজন এক এক রকম অনুভূতি নিয়ে লেখেন। আর কবিতা কি, এটা নিয়ে অনেক আমাদের একাডেমিক আলোচনা আছে। তবে আমি মনে করি কবিতা হচ্ছে মনের অনুভূতির শৈল্পিক নির্মাণ, এর বেশি কিছু নয়। আমরা বিশ্বজিৎদার কাছে আমরা আসবো, আরো দু একটি কবিতা শুনবো। তো আমি যেটা বলছিলাম, শৈল্পিক নির্মাণ, এই নির্মাণটা কিভাবে হবে কবি কিন্তু এক মুহূর্ত আগেও জানেন না। আমি কয়েকদিন আগে আপনাদের বাংলাদেশের হুমায়ুন আহমেদের একটি সাক্ষাৎকার দেখছিলাম। সাংবাদিক বলছেন, আপনি কি প্লটটা আগে থেকে চিন্তা করেন কি লিখবেন? বলছেন না, আমি লেখার আগেও জানি না আমি কি লিখব। এনারাই হচ্ছেন জাত শিল্পী। আমরা পিকাসোর কথা জানি। পিকাসো বলেছেন যে আমি জানি না, আমার সামনে ক্যানভাস আছে, কি শিল্প নির্মাণ করব, কি আঁকবো আমি জানি না। আমি সেই চিত্রতে কি রং দেব আমি এটাও জানি না।
আমার মনে হচ্ছে যে আমি নিজেকে শূন্যে নিক্ষেপ করছি, আর আমি মাটিকে স্পর্শ করতে পারবো কিনা আমি জানি না। এই ভাবতে ভাবতে এই রং তুলি দিয়েই একটি চিত্র নির্মাণ হয়ে যায়, আর সেটা অমূল্য সব সম্পদ হয়ে দাঁড়িয়েছে আজকে পিকাসোর। আর কবিতা নিয়ে একটু আগে কথা হচ্ছিল, পিঠে নিয়ে যেটা আকন্দদা পড়লেন, বা শকুন্তলা বা বিশ্বজিৎ দা, এক একজন এক একটা আঙ্গিক নিয়ে। আসলে কবিতার নির্দিষ্ট কোনো ফর্ম কিন্তু নেই। আমরা তো বলি যে এই ছন্দের গন্ডগোল, এই ফর্মের গন্ডগোল হচ্ছে। আমি আরে 1 মিনিট বলবো, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে। পিকাসো, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, পিকাসো কিন্তু কবিতা লিখতেন এবং তিনি সমস্ত ফর্মকে ভেঙে দিয়েছিলেন। তার যে ব্যক্তিগত সচিব বলছে, আচ্ছা আপনি তো সমস্ত ফর্ম ভেঙেছেন, আপনি বানানগুলো কি করেছেন? তো বলছে, আমি ওসবের কোনো কিছু তোয়াক্কা করি না। শিল্পী কোনো নিয়মের তোয়াক্কা করবে না, সে সবসময় নির্মাণে ব্যস্ত থাকবে। তার চিন্তনে, তার চেতনায়, তার হৃদয়ে শুধু তার শৈল্পিক মন নিয়ে শিল্প নির্মাণ করবেন। তিনি তো সাধক, তিনি কোনো ফর্ম নিয়ে ভাববেন কেন? তো আজকে অনেক আলোচনা হলো, আড্ডা হলো। সৌরভ দা, আমি মার্জনা চাইছি আপনাকে না। আমি প্রথমে চিনতে পারিনি, চেনার কথা, ছবিগুলো খুব ছোট, আর আজকে আপনাকে এত হ্যান্ডসাম লাগছে যে আমি ভেবেছি জামানদাই এসেছেন। যাই হোক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যান্ডসাম বললে মেয়েদের মতো ছেলেরাও খুশি হয়, আমি খুব হয়ে ভালো লাগছে, গেলাম। তরুণ কবি। হ্যাঁ, তো বিশ্বজিৎ দা আপনি আছি, শকুন্তলা। আমি তো তরুণ, আমার নাকি বয়স বাড়ে না, এসব কথা বলেন না, কবিদের বয়স বাড়ে না, কবিদের মনের বয়স বাড়ে না। বিশ্বজিৎ দা আপনি, হ্যাঁ আপনি আছেন, প্রযুক্তিগত কারণে হয়তো শকুন্তলাও পেরিয়ে গেছে, বিচ্যুতি ঘটেছে ওর সঙ্গে। আপনার কাছে আমরা 2-3টি কবিতা আহ শুনবো আর কি, হ্যাঁ, শেষ রাউন্ডে শুনবো। তারপর শাম্মী খান ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানটি শেষ করবে। আমাদের সময় হয়ে গেছে 1 ঘন্টা বোধহয় 5 মিনিট হয়ে গেল বোধহয়। বিশ্বজিৎ দা, আপনার 2 বা 3টে কবিতা শুনবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সময় অনেকটাই গড়িয়ে গেছে। তো প্রথমে তুমি যে একটা বলছিলে যে আমার সিগনেচার কবিতার কথা, তার মধ্যে একটি সিগনেচার কবিতা আছে। সেটি আমার প্রথম কাব্যগ্রন্থ 2000 সাল, এটা বেরিয়েছিল মাইল মাইল আল্ট্রাভায়োলেটে, ম্যাজিক। এটা নিশ্চয়ই অনেকে শুনেছে, কিন্তু এখানে আকন্দ ভাই বা শাম্মী খান দিদি ওনারা তো শোনেননি, বা অন্য দর্শকরা শোনেননি। তাদের জন্য আমি এই কবিতাটা পড়ছি প্রথমে। ম্যাজিক। এখন কারো সঙ্গে দেখা হলে প্রথমেই তাকে চমকে দিয়ে বলি ম্যাজিক। তারপর জিজ্ঞেস করি, কি ভালো আছো তো? চমক ভাঙার আগেই শূন্য থেকে হাতে আনি সাদা কাগজ। তারপর পাতার উপর দেখাই গোল গোল দাগ, একদিকে লাল, অন্য পিঠে নীল, একদিকে চাঁদ, অন্যদিকে রুটি, এক পাশে মার্কস, অন্য পাশে মা কালী। পলক পড়ার আগেই খুলে ফেলি জামা, বুক দেখিয়ে বলি, এই দেখো বর্ণমালা। মুহূর্তে ঘুরে পিঠ দেখিয়ে বলি, এই দেখো মানচিত্র, বাংলাদেশ আমার বাংলা। পিঠের একটা কালশিটে দাগ দেখিয়ে বলি, এটাই হলো পদ্মা, একটা গোটা জাতিকে কেমন দুভাগ করেছে দেখো, ম্যাজিক। সন্ধ্যা নামলে চোখ ঘুরিয়ে বলি, ওই দেখো দলে দলে আরতি, আরতি বৌদি, টুকসারারা সব অফিস পেট্টা, আর মালতী সাহানারারা সস্তার লিপস্টিক ঠোঁটে দলে দলে রাস্তায়, ম্যাজিক। ঝমঝমিয়ে বৃষ্টি নামলে আঙুল তুলে দেখাই, ওই দেখো হাঁটু জলে রিক্সা টেনে চলেছে বৃদ্ধ বিহারী,
আর রিক্সার পর্দা নামিয়ে অমিত শ্রাবণাকে শোনাচ্ছে ছোঁয়াছুঁয়ি বৃষ্টির গান। অন্যদিকে তখন সালেমা বিবিদের বানভাসী সংসার ভাসিয়ে নিয়ে চলেছে দুর্গহীন গান ম্যাজিক। অনবদ্য বিশ্বজিৎ দাস, সত্যি আপনার সিগনেচার কবিতা। শুধু এবং এই কবিতা একদিন কালজয়ী কবিতা রূপে গণ্য হবে, এটা আমার বিশ্বাস, ছড়া সংসদ নেত্রকোনার বিশ্বাস। আপনাকে চমৎকার, হ্যাঁ, চমৎকার, খুব সুন্দর। এবং এখানে আপনার সুকান্তর যে পরিবার চাঁদ ঝলসানো রুটি, সেটি মনে পড়ে গেল। উনিও চাঁদের সাথে রুটির তুলনা করেছেন, খুব ভালো লাগলো। স্যালুট কবিকে। বিশ্বজিৎ, আরেকটি কবিতা হোক। হ্যাঁ, পড়ছি। একটা ফোন এসে গেছিল, ওই অলোক রঞ্জন দার ভাই দীপঙ্কর দাশগুপ্ত যার বাড়ি থেকে করেছিলেন, তা পরে করে নেব। আচ্ছা, আমি একটা দুটো কবিতা পড়ছি, বেশি পড়বো না কারণ সময় নেই। খুব সামান্য কবিতা। লেখার অসুখ। এই লেখার অসুখ নিয়েই রাস্তা পারাপার, পায়ের নিচের শুকতলা জীবন আর হাই টেনশন মালা গলায় প্রতিটি সন্ধ্যাবেলা পার করে যখন কলম নামাই ঘরে, দ্বিখণ্ডিত চাঁদ তখন আমার জানালায়। সুখ লিখি, দুঃখ লিখি, কামনা যন্ত্রণা সব লিখি, কিন্তু কিছুতেই লিখতে পারি না বিষাদ। আর পারি না বলেই এই লেখার অসুখ পিঠে রাস্তায় রাস্তায়, নদীতে নদীতে, শিকড়ে শিকড়ে করি তার খোঁজ। সর্বস্ব নিংড়ে একদিন যে আমার অসুখ সারাবে। জীবন বাস্তবতার অন্যতম প্রতিফলন। এইটাই আসলে আমরা যে কবিতা লিখি, মানে আমি এইটা পড়লাম এই কারণেই যে আমরা কেন লিখছি, কি আমাদের মানে সাফল্য কি অসাফল্য লিখতে গিয়ে, সেটা কয়েক লাইনে বোঝালাম আর কি, কিছুই না, এমন কিছু লেখা না সেটা। শেষ কবিতা, মনে রেখো। সমস্ত কালো রং, সমস্ত কালো রঙের ওপর বুলিয়ে দিচ্ছি সাদা। সব কালো মানুষের কানে কানে বলছি, একবার চেয়ে দেখো নিজের ভেতর কত আলো। নদীকে বলেছি, কালো মেঘের দলকে শর্ত দিয়ে বলো, ভালো করে সাফসুতরো হও, তারপর এসো বুকে নেব। সব কবি বন্ধুকে বলেছি, কালো রঙের পদ্য আর কেউ লিখো না, কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাক, বারুদ গন্ধে ভেসে যাক পৃথিবী, তুমি শুধু কবিতা লেখো শিশির ভেজা শিউলির মতো। হয়তো বারবার বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যাবে সব সাদা, শত্রুরা এসে কানে ঢেলে দিয়ে যাবে কালো আগুন। তবু আমি নদীকে বলবো, পাহাড়কে বলবো, কবি বন্ধুদের বলবো, আমার মুখ না মনে পড়ুক, আমার এই কথাগুলো অন্তত মনে রেখো। নমস্কার। অনবদ্য, মনে রাখবো, মনে রাখার মতো কবিতা। সত্যিই আপনাকে কবিরা এবং কবিতা প্রেমীরা আজীবন মনে রাখবে। শুধু আপনার কলম দিয়ে কবিতার আগুন বেরোয় না, পাশাপাশি আপনার মতো বিনয়ী উদার মানুষ সত্যি মানে পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। আপনাকে আমাদের ছড়া সংসদ নেত্রকোনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রণাম ও সেলাম জানাই। অনেক শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তেমন কোনো কবিতা লিখিয়ে মানুষ নই, চেষ্টা করি একটু, কিন্তু এই যে সম্মান দিয়ে ডেকেছো এর জন্য সবাইকে ধন্যবাদ। নওশাদ ভাই, হ্যাঁ, আমাদের সময়সীমা প্রায় শেষের দিকে, অনুষ্ঠানটা শেষ করে দিলে ভালো হতো।
ধন্যবাদ। শাম্মী খান এবার শেষ করবে। শাম্মী খান এবার শেষ করবে। সভাপতি শাম্মী খান এবার শেষ করবে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমি সবার কবিতা শুনলাম। চমৎকার সঞ্চালনা করলেন আমাদের পশ্চিমবঙ্গের মালদার জনপ্রিয় সঞ্চালক জনাব সৈয়দ নৌশাদ আলী ভাইয়া। আমি ধন্যবাদ জানাচ্ছি কবি বিশ্বজিৎ রায় এবং কবি শকুন্তলা সান্যালকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাদল ভাইয়াকে এবং দুঃখ প্রকাশ করছি জামান ভাইয়ের জন্য, উনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন নাই। যুক্ত হতে পারেননি। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব হ্যাঁ, প্রযুক্তিগত সমস্যার কারণে উনি যুক্ত হতে পারেন নাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব সুহরাউদ্দিন আকন্দকে এত সুন্দর একটি শীতের পিঠা কবিতা পাঠ করার জন্য। আমি সবাইকেও রিকোয়েস্ট করব যে আমার ছড়া সংসদ নেত্রকোনা পেজ গ্রুপের পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য, আমাদের প্রত্যেকটা লাইভ দেখার জন্য এবং আপনাদের আশীর্বাদ কামনা করছি। সেই সাথে আমি আজকের সাহিত্য আড্ডা পর্ব 7 ভালোবাসার কেবিনের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন।